এমন কিছু বিচারক আমাদের এখানে ইতিহাসে এসেছিলেন যারা নিজেদেরকে শপথবদ্ধ রাজনীতিবিদ বলতেন, এবং আমি ব্যক্তিগতভাবে এক্সপেরিয়েন্স করেছি। একজন যিনি প্রধান বিচারপতি হয়েছিলেন তিনি ওপেন এজলাসে আমাকে বলেছিলেন, মনে রাখবেন আল্লাহর পরে শেখ হাসিনা, তারপরে আমরা। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরাই দিনের পর দিন রিমান্ড মঞ্জুর করেছেন। আমি এক্সপেরিয়েন্স করেছি, আমার সাথে সরাসরি কথা হয়েছে যে ভিকটিমদের, যে স্যার আমাকে হাত পা বেঁধে মেরে হাড্ডি ভেঙে মৃতপ্রায় অবস্থায় ম্যাজিস্ট্রেটের কাছে নেওয়া হয়েছে, বলেছে তুই 164 কর। গণভবনের পতনের যে আন্দোলন, তার সাথে রাস্তায় ছিনতাইকারী অথবা কোনো ধর্মীয় সংখ্যালঘুকে পিটিয়ে বিশেষ কোনো গোষ্ঠীর মানুষ যদি হত্যা করে, দুটোকে একসাথে বিচার করা যাবে না। মব শব্দটা প্রয়োগের আগে অবশ্যই আমাদেরকে খুব সতর্কতার সাথে কাজ করতে হবে। বাস্তিল দুর্গের পতনকে আপনি রাস্তার ছিনতাইকারীর মবকে একসাথে মিলাতে পারবেন না। বিচারকদের ব্যাপারে আমরা বলি যে স্বাধীন থাকতে হবে, কিন্তু স্বাধীনতার যে কুফল আছে সেটা কিন্তু আমরা দেখেছি, যে এই বিচার বিভাগের স্বাধীনতার সুযোগ নিয়ে এমন কিছু বিচারক আমাদের এখানে ইতিহাসে এসেছিলেন যারা নিজেদেরকে শপথবদ্ধ রাজনীতিবিদ বলতেন, এবং আমি ব্যক্তিগতভাবে এক্সপেরিয়েন্স করেছি। একজন যিনি প্রধান বিচারপতি হয়েছিলেন তিনি ওপেন এজলাসে আমাকে বলেছিলেন, মনে রাখবেন আল্লাহর পরে শেখ হাসিনা, তারপরে আমরা, কথাবার্তা হিসাব করে বলবেন। এইরকম ভাবে যখন বিচারক একটা পলিটিক্যাল হুলিগানের মতো আচরণ করে, সেই ইন্ডিপেন্ডেন্স দিয়ে আমার কি হবে? এই বিচারককে যদি আমি চিফ জাস্টিস বানাই, তাহলে বিচার বিভাগে বাকিদের বিচার প্রাপ্তির সম্ভাবনাটা কোন জায়গায় গিয়ে দাঁড়ায় সেটা আমাদের বুঝতে হবে। এবং সেই ধরনের শপথবদ্ধ রাজনীতিবিদ যারা নিজেদেরকে মনে করতেন, তারা বিচারালয়ে কিন্তু এখনো অনেকে রয়ে গেছেন, সেগুলো কিন্তু প্রপারলি ক্লিনজিং হয়নি। একটা রেভুলেশন বা একটা অভ্যুত্থান পরবর্তী সময়ে এই জিনিসগুলো ক্লিনজ করা, এটা একটা রাষ্ট্রের প্রায়োরিটি ছিল, কিন্তু সেই কাজটা কিন্তু আমরা সফলভাবে করতে পারিনি। এটার পেছনে কি বাধা ছিল সেটা পর্যালোচনার বিষয় আছে, আমি এখানে হয়তো সব কথা বলতে পারবো না। কিন্তু এটা জাতির স্বার্থে পরিষ্কার না করলে আপনি সুপ্রিম কোর্ট অথবা জুডিশিয়ারি ভালোভাবে চালাতে পারবেন না। একই সাথে মাথায় রাখতে হবে যে বিচারকদের সংখ্যা যেমন বাড়াতে হবে, ভালো মানুষের সংখ্যা বাড়াতে হবে। কারণ এই বিচারকদের, বিশেষ করে লোয়ার জুডিশিয়ারিতে এইসব জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরাই দিনের পর দিন রিমান্ড মঞ্জুর করেছেন। আমি এক্সপেরিয়েন্স করেছি, আমার সাথে সরাসরি কথা হয়েছে যে ভিকটিমদের, যে স্যার আমাকে হাত পা বেঁধে মেরে হাড্ডি ভেঙে মৃতপ্রায় অবস্থায় ম্যাজিস্ট্রেটের কাছে নেওয়া হয়েছে, বলেছে তুই 164 কর। আমি ম্যাজিস্ট্রেট সাহেবকে যখন একা পেয়েছি, আমি বলেছি যে স্যার আমাকে এইভাবে ধরে নিয়েছে, আমি কিছুই জানি না, আমাকে এইভাবে অত্যাচার করেছে, আমি কোনো 164 করবো না স্যার, আপনি আমাকে আর রিমান্ডে দিয়েন না। ওই বিচারক পুলিশকে ডেকে এনে বলেছে, একে তো ঠিক মতো বানানো হয়নি, ওরে বানায় নিয়ে আসেন, তারপরে আবার 164 এর প্রেয়ার দেন। এই সমস্ত ম্যাজিস্ট্রেট, এই সমস্ত জজদেরকে আমরা এখনো কিন্তু চাকরিতে রেখেছি। এদেরকে রেখে কতটুকু ন্যায় বিচার নিশ্চিত করা যাবে সেটা কিন্তু আমাদের বুঝতে হবে। আপনি মব, গণপিটুনিতে রাস্তায় ছিনতাইকারী মারা যায় বা ইত্যাদিতে হয়, যেগুলো আগে গণপিটুনি বলা হতো, এখন মব বলা হচ্ছে। কিন্তু আমি আশঙ্কার সাথে লক্ষ্য করছি যে এই মব বলাটার পেছনে বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করার একটা মানসিকতা কাজ করে। গণভবনের পতনের যে আন্দোলন, তার সাথে রাস্তায় ছিনতাইকারী অথবা কোনো ধর্মীয় সংখ্যালঘুকে পিটিয়ে বিশেষ কোনো গোষ্ঠীর মানুষ যদি হত্যা করে, দুটোকে একসাথে বিচার করা যাবে না। মব শব্দটা প্রয়োগের আগে অবশ্যই আমাদেরকে খুব সতর্কতার সাথে কাজ করতে হবে। বাস্তিল দুর্গের পতনকে আপনি রাস্তার ছিনতাইকারীর মবকে একসাথে মিলাতে পারবেন না। গণভবনের পতনের এই বিপ্লবের যে অর্জন, সেটার সাথে মব শব্দটা বারবার ব্যবহার করে এই বিপ্লবীদেরকে অথবা বিপ্লব যারা করেছে তাদেরকে প্রশ্নবিদ্ধ করার কোনো চেষ্টা যদি কোনো মহলের থাকে, আমি বলবো যে সবারই সংযত হওয়া উচিত, এটা কখনো করবেন না। কারণ জাতির ইতিহাসের সোনালী যে অর্জনগুলো যেভাবে এসছে, সেগুলোকে সুকৌশলে সূক্ষ্মভাবে প্রশ্নবিদ্ধ করার কোনো চেষ্টা গ্রহণযোগ্য হবে না। বাংলাদেশ একটা নতুন ডাইমেনশনে প্রবেশ করেছে। আমরা সেই জায়গা থেকে রাস্তায় যারা ভায়োলেন্স সৃষ্টি করবে কোনো কারণ ছাড়া, অপরাধমূলক কর্মকাণ্ড, সেটাকে অবশ্যই কঠোর হাতে দমন করতে হবে।